বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদি সহ আমার ছোট দুইটা বোন আর ছোট দুইটা ভাই। আমরা টোটাল ৩ ভাই ২ বোন। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলা করা কোনো এক ছোট্ট মায়াবী গ্রামে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কবিরাজ। আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা কবিরাজি পেশার সাথে জড়িত। আমার বাবা কবিরাজি করে। সকালে সূর্য উদয় হওয়ার সাথে সাথে আমাদের বাড়ির সামনে বিভিন্ন ধরনের গাড়ির লাইন পড়ে যায়। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আমার বাবার কাছে আসে কবিরাজির চিকিৎসা নেওয়ার জন্য। কাউকে জিনে ধরে, কাউকে ভূতে ধরে, কিংবা কারো হচ্ছে কালো জাদু থাকে, অথবা কেউ কারো কথা শোনে না। এরকম অনেক ধরনের কাজ নিয়ে আমার আব্বার কাছে সকাল থেকে মানুষের হিড়িক পড়ে যায়। এমন করেই ছোটবেলা থেকে আমরা দেখে আসছি। এবং ছোটবেলায় আব্বা আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করায়। আমি একটা মাদ্রাসায় পড়াশোনা করতাম। আমি সহ আমার বড় যে ভাইরা ছিল তারাও তখন আমার সাথে মাদ্রাসায় পড়াশোনা করতো। আমি যখন মাদ্রাসায় যাইতাম এবং মাদ্রাসা থেকে আসতাম, তখন আমাদের অত্র এলাকার সব মানুষগুলো আমাকে অনেক আদর করতো। আর আমি ছোটবেলায় থেকে দেখতে শুনতে অনেকটা সুন্দর ছিলাম, অনেকটা সুদর্শন ছিলাম। আমার আব্বা আম্মা দুজনেই কালো ছিল এবং আমার যে অন্য ভাই বোনগুলো আছে এরও আসলে অনেকটা কৃষ্ণবরণ ছিল। কিন্তু আমি জানি না আমি কেন এতটা সুন্দর হয়েছি। আমি আমার বাবার মুখে শুনেছিলাম আমার দাদা যিনি ছিল তিনি নাকি আমার মতোই দেখতে অনেক বেশি সুন্দর ছিলেন। যাই হোক, এরকম করে মাদ্রাসায় যাইতাম, মাদ্রাসা থেকে আসতাম। এমন করতে করতে আমার একেবারে বড় যে ভাইটা ছিল, আমার বড় ভাইয়ের তখন আমার আব্বু বিয়ে করায়। বড় ভাইকে বিয়ে করে এবং বড় ভাইকে বিয়ে করানোর পরে আমার ভাবি তখন বাড়িতে আসে এবং বড় ভাইয়ের বিয়েতেও আমি অনেক বেশি আনন্দ ফুর্তি করি। এবং আমার এরপরে যে ভাইটা আছে, আমার এরপরের ভাইটা উনি একটা কোম্পানিতে চাকরি পায়। আমার আব্বা নিজে আমার ওই ভাইকে কোম্পানির কাজে পাঠিয়ে দেয়। এরপরে হচ্ছে আমি। তো এরকমভাবে দেখতে দেখতে একটা পর্যায়ে আমি তখন হচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করি ক্লাস 9-এর বছরের ঘটনাগুলো ঘটে ওই সময় থেকে শুরু করি। ক্লাস 9-এ আমি যখন পড়ি, ওই সময় হঠাৎ করে আমার আব্বা কেন জানি হঠাৎ করে রুগী দেখা বন্ধ করে দেয়। আগের মতো রুগী দেখে না এবং বেশিরভাগ রুগীদেরকে আমার আব্বা দেখে না এবং রুগী দেখা বন্ধ করে দেয়। আমার একেবারে বড় যে ভাইটা ছিল ওই ভাইটা আমার আব্বুর সাথে থাকতো এবং আব্বুর ওই কাজে আব্বুকে সহযোগিতা করতো। তো এটা নিয়ে তখন আমার পরিবারের মধ্যে অনেক কথাবার্তা ছড়াছড়ি হচ্ছে যে আব্বু কেন রুগী দেখে না এবং আগের মতো রুগী দেখে না বা আগের মতো কাজ করে না। এবং আব্বু কেমন জানি হঠাৎ করে একটু একা হয়ে গেল। একা বলতে একটু একা একা বসে থাকতো, নীরবে থাকতো, কারোর সাথে খুব বেশি একটা কথা বলতো না। আব্বুর ভিতর কেমন জানি একটা অজানা কষ্ট কাজ করতো। এরকমটাই মনে হতো যে কেউ কারোর সাথে কোনো কথা বলে না। ধরেন কোনো মানুষ আসছে আমার আব্বুর সাথে কথা বলার জন্য, 10টা কথা বললে আমার আব্বা একটা কথার উত্তর দিবে এবং নিজেকে কেমন যেন একটু স্কিপ করে, সবার কাছ থেকে নিজেকে একটু আড়ালে রাখতে চায়, একটু একা একা থাকতে চায়, একটু ধ্যানে চলে যেতে চায়। তা আমার আম্মু যখন জিজ্ঞেস করে আমার আব্বুকে যে আপনি এরকমটা কেন করতেছেন, আমার আব্বুর নাম ছিল আনিস কবিরাজ নামে আমার আব্বা রংপুরে খুব নাম করা একজন কবিরাজ ছিলেন সেই সময়টাতে। আমার আম্মু জিজ্ঞেস করে যে কি হয়েছে আপনি হঠাৎ করে এরকম ঘরবন্দি হয়ে যাচ্ছেন কেন, কারোর সাথে কথা বলেন না, সারাক্ষণে চুপচাপ থাকেন, একা একা থাকেন, কি হয়েছে আপনি বলেন। যখন আমার আম্মু এরকম করে জিজ্ঞেস করে, আমার আব্বু বলে আমার ভালো লাগে না, আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, একা থাকতে ভালো লাগে, নীরব থাকতে ভালো লাগে, আমাকে বিরক্ত করো না, আমাকে আমার মতো থাকতে দাও। তা আম্মু বলতেছে যে এরকমভাবে তো হতে পারে না, আপনি এরকম একা একা থাকবেন, কারোর সাথে কথা বলবেন না, আমরা তো আপনাকে নিয়ে অনেক টেনশন করি, আপনি এগুলো কেন করতেছেন। আমার আব্বা কোনো কিছুই বলে না। এমন করে প্রায় মাস 1.5 মতো কেটে যায়, 1.5 মাসের মতো কেটে যায়। এবং 1.5 মাসের মাথায় আমার আব্বা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ঘুমায়ও না, একেবারে চুপচাপ ঘরের কোণার মধ্যে বসে থাকে। এবং 1.5 মাসের মাথায় আমার আব্বা টোটালি রুগী দেখা বন্ধ করে দেয়, সম্পূর্ণভাবে রুগী দেখা বন্ধ করে দেয়। কোনো রুগী আসলে আমার আব্বা ডিরেক্টলি বলে যে আমি এখন আর কবিরাজি করি না, আমি কবিরাজি পেশা ছেড়ে দিয়েছি, আপনারা অন্য কোথাও চলে যান। এমন কোনো দিন আসতো না, প্রতিদিন আপনার 100, 150, 200, 500 মানুষ পর্যন্ত আমার আব্বার কাছে আসতো। এরকম হইতো যে মানুষ রুগী দেখতে দেখতে আমার আব্বা রাতের 12টা 1টা পর্যন্ত বেজে যেত, আব্বু রাতে ঘুমাতে পর্যন্ত পারতো না। অথচ সেই লোকটা টোটালি রুগী দেখা বন্ধ করে দিল, কোনো রুগীই দেখে না। এবং রুগীরা যদি আব্বুর কাছে আসে, আব্বু ডিরেক্টলি মানা করে দেয় যে আমি রুগী দেখি না, আপনারা চলে যান। তো এমন করে সময়গুলো কাটতেছে, মা সবাই টেনশন করতেছে। এরকম করতে করতে একদিন হঠাৎ করে সকালবেলা আমি মাদ্রাসায় যাব, ওই মুহূর্তে আমার আব্বা তখন সাদা একটা ব্যাগের মধ্যে তার কাপড় চোপড়গুলো নিতেছে।
কাপড়গুলো নিতেছে। পরে আমার আম্মা বলতেছে যে, "আপনি যে ব্যাগে কাপড় চোপড় নেন, আপনি কোথায় যাবেন?" আমি তখন কান্নাকাটি শুরু করলো। বড় ভাই তখন আলাদা ঘরে থাকতো ভাবির সাথে। আর মেজো ভাই যে ছিল উনি তো বাড়িতে থাকতো না। পরে আম্মু যখন এরকম করে মানে চিল্লাচিল্লি করতেছে, আমি তখন দৌড়ে গেছি রুমের মধ্যে। যেয়ে দেখি আমার আব্বু ব্যাগ-ট্যাগ সবকিছু রেডি করে ফেলতেছে, মানে বেরিয়ে যাবে। পরে আমি সহ আব্বুর সামনে গিয়ে দাঁড়াইলাম যে, "আব্বু কোথায় যাচ্ছেন? মানে কোথায় যাচ্ছেন? আপনি ব্যাগ-ট্যাগ সবকিছু রেডি করে চলে যাচ্ছেন, তা কোথায় যাচ্ছেন?" আব্বু আমাকে বলে, "আমি কোথায় যাবো তা আমি জানি না। তবে আমি বাড়ি থেকে বাইরে চলে যাচ্ছি। তোর মায়ের দিকে খেয়াল রাখিস, তোরা ভালো থাকিস।" এরকম করে বলতেছে। তো আমার আব্বা কিন্তু এই কবিরাজি করে অনেক জায়গায় সম্পত্তি কিনেছে। মানে আমাদের এলাকায়, বাজারে, এখানে সেখানে বিভিন্ন জায়গায় আব্বা প্রচুর জায়গায় কিনছে। মানে অনেক জায়গায় সম্পত্তি কিনছে। তো আমারে বলে যে, "তোরা জায়গায় সম্পত্তিগুলো দেখে রাখিস, আমি চলে যাচ্ছি। যদি সময় হয় আমি আবারও আসবো।" এই কথা বলে আব্বু বেরিয়ে যাচ্ছে। আম্মা তখন আমারে পিছনে, পিছনে পাঠাইছে যে, "তোর আব্বা কই যায়? যা তো।" এরকম করতে আমার আব্বা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে এবং সাদা কাপড় দিয়ে মানে সাদা এই আপনার কাপড় দিয়ে মুখটাও ঢেকে ফেলছে। আব্বুকে চিনাও যায় না। মানে এরকম একটা অবস্থা করে ফেলছে। বাজারের কাছাকাছি যাওয়ার পর আব্বু আমারে বলে যে, "আমানুল্লাহ বাড়িতে যাও।" আমি বললাম, "আব্বা আপনি কই যাবেন? আমি আপনার পিছে, পিছে যাবো। আমি আপনার সাথে যাবো।" আব্বু আমারে বলে, "আমি তোমাকে বলছি বাড়িতে যাওয়ার জন্য। তুমি বাড়িতে যাও।" মানে খুব জোরে আমাকে একটা ধমক দেয় এবং ধমকটা দেওয়ার পরে আমি তখন আর আব্বুর পিছে, পিছে গেলাম না। আমি বাড়িতে চলে আসছি। বাড়িতে এসে মাকে বললাম যে, "মা এই ঘটনা। আমি তো আব্বার পিছে, পিছে গেছিলাম। কিন্তু আব্বু আমাকে ধমক দিয়ে মানে আমাকে বিদায় করে দিছে এবং বলছে আমি যাতে আব্বুর পিছনে না যাই। গেলে আমাকে মারবে বা আব্বু আমার উপরে খুব রেগে আছে।" আমার আম্মা বলে, "তা রেগে থাকলে কি হয়েছে? তুই পিছে, পিছে যাবি না কেন? কেন গেলি না?" মানে আম্মু ওর সাথে খুব রাগারাগি করতেছে। তাই আমি বললাম, "আব্বু আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে মানা করতেছে, নিষেধ করতেছে। তা নিষেধ করার পর আমি আব্বুর পিছে, পিছে যাবো কেন?" এরকম করে আম্মুর সাথে আমিও একটু রেগে যাই। এর ভিতরে আমার মা তখন আমার বড় ভাইকে ডেকে আনে এবং আমাদের বাড়ির আরো কয়েকজন লোককে ডাকে। ডেকে আমারে বলতেছে আমার বড় ভাইয়ের সাথে যাওয়ার জন্য আব্বু কোন দিকে গেছে, আব্বুকে নিয়ে আসার জন্য। মানে আব্বুর পিছে, পিছে যাওয়ার জন্য। পরে আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" দেন আব্বুর পিছে, পিছে মানে আমি তখন আমার বড় ভাইকে সাথে করে নিয়ে আমাদের গ্রামের আরো ২ জন লোক ছিল, ওদেরকে নিয়ে বাজারের দিকে যাচ্ছি। এখন বাজারে যাওয়ার পরে আমার আব্বারে কেউ দেখে নাই। মানে বাজারে যত লোকজন আছে সবাইকে জিজ্ঞেস করলাম যে, "আব্বু তো এদিকে আসছিল, এখন কেউ দেখছে কিনা?" সবাই বলতেছে যে, "না আমরা তো দেখি নাই, ও তো বাজারের দিকে আসে নাই।" মানে টোটালি সবাই বলতেছে যে বাজারের দিকে আসে নাই। আমার ভাইয়া বলতেছে যে, "আব্বু এদিকে আসছে, আমার ছোট ভাই দেখছে বাজারের দিকে আসছে।" বলে, "না বাজারের দিকে আসে নাই।" আমরা পুরোটা বাজার তন্ন তন্ন করে খুঁজলাম, আব্বুরে আর পেলাম না। মানে আব্বুরে টোটালি পাওয়া গেল না এবং আব্বুকে না পাওয়ার পরে এবার হলো কি, মানে মা তখন কান্নাকাটি শুরু করছে যে কোথায় চলে গেল, কি হলো, না মরে গেল, কি হয়েছে। মানে আম্মু আর এগুলো নিতে পারতেছে না। আম্মু খুবভাবে কান্নাকাটি করতেছে এবং আম্মুর ওই কান্নাকাটি দেখে আমার দাদি, ঘরের অন্য মানুষ যারা আছে প্রত্যেকেই কান্নাকাটি করতেছে। মানে সবাই কান্নাকাটি করে। তো এক পর্যায়ে তখন হলো কি মাইকিং করা শুরু হলো। ওইদিন তো আব্বু আর আসলো না। রাতের বেলা আব্বুর কোনো সন্ধান পাওয়া গেল না এবং পরের দিন সকাল থেকে তখন মাইকিং করা শুরু হলো। এলাকায়, এলাকায় মাইকিং লাগাই দিল। ২ টা মাইক ভাড়া করা হলো। পুরোটা জায়গার ভিতরে মাইকিং করা হচ্ছে। আমার আব্বুর নাম ধরে বলা হচ্ছে যে, "অমুক কবিরাজ, আনিসুল্লাহ কবিরাজ কোথাও আসছে কিনা বা আপনারা কেউ দেখছেন কিনা?" এরকমভাবে মাইকিং করতেছে। ২ দিন পর্যন্ত মাইকিং করা হয় এবং ২ দিন পরে ৩য় দিনের জন্য আমরা যখন মাইকিং নিয়ে বেরোবো, সকালবেলা আমার আম্মা তখন আমারে বাধা দিল। আমারে বলে আর আমার ভাইরে বলে যে, "মাইকিং করিস না, তোর আব্বু মানা করছে।" আমি বললাম যে, "আব্বু মানা করছে? আব্বু কিভাবে মানা করছে? আব্বু কি বাড়িতে আসছে?" মা আমারে বলে, "গতকালকে রাতে আমাকে স্বপ্নে দেখাইছে আমি যাতে তোর আব্বাকে নিয়ে হাসাহাসি না করি এবং মানুষ তোর আব্বাকে নিয়ে মানে হাসি ঠাট্টা করতেছে, এগুলো যাতে আমি বন্ধ করি। তোর আব্বা আমাকে স্বপ্নে এসে বলেছে আমি যাতে এই ধরনের কাজগুলো না করি।" তা আব্বা যেহেতু অনেক বড় একজন মানে আপনার কবিরাজ ছিল, তা আব্বুর মাঝে তো এরকম অলৌকিক ক্ষমতা আছেই। তা আমরা তখন কি করলাম, এগুলো বন্ধ করে দিলাম। আর এরকম লোকে, লোকে হচ্ছে আব্বুরে খুঁজে বেড়াইতেছি না বা এগুলো করতেছি না। মানে টোটালি তখন বন্ধ করে দিলাম। এই অবস্থার মধ্যে আব্বু প্রায় আপনার ৪ মাস পরে, এই ৪ মাস পর্যন্ত আমি মাদ্রাসায় পড়াশোনা করি, ভাইও আছে, পরিবারের সবাই ভালোভাবেই আছে। সবাই আব্বুর জন্য দোয়া দরুদ করতেছি, আব্বুর জন্য দোয়া পড়ি। আল্লাহ যাতে আমার আব্বুকে ফিরিয়ে নিয়ে আসে, আব্বুকে যাতে ফিরে পাই, এরকমভাবে সবাই দোয়া দরুদ করতেছি। প্রায় ৪ থেকে ৫ মাস পরে একদিন হঠাৎ করে সকালবেলা আব্বু বাড়িতে আসছে। মানে হঠাৎ করে আব্বু বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে আমরা তো আব্বুর ব্যাপারে সবাই আনন্দিত। ৪ মাস পরে নিজে, নিজে চলে আসছে। কোথায় ছিল, কই গেছে এগুলো কারো কাছে বলেও না, আমরা কেউ জিজ্ঞেসও করি না যে কোথায় ছিলেন এতদিন বা হঠাৎ করে কোত্থেকে আসছেন। এই বিষয়ে আমরা আব্বুর কোনো কিছু জিজ্ঞেস করি না। আর আব্বু আমাদেরকে কোনো কিছু বলে না। এখন যেটা হইলো সেটা হচ্ছে বাসায় আসার পরে
আব্বু যখন বাসায় আসলো এবং বাসায় এসে আব্বু জানি মানে ওই এলাকাতে ফিরে আসার পরে আব্বু তখন মানে আপনার ইয়েতে চলে গেছে, মানে আপনার এই মসজিদে চলে গেছে, মানে বেশিরভাগ সময় মসজিদের মধ্যেই থাকে, একেবারে বেশিরভাগ সময় মসজিদের মধ্যেই এবং মসজিদের মধ্যে বসে থাকে, মসজিদের কোণার মধ্যে বসে থাকে, বাড়িতে আসে না। ধরেন বাড়িতে আসেই না, মসজিদের কোণার মধ্যেই থাকে এবং ওইখানেই ঘুমায়। এবং আমরা যদি খাবার দিয়ে আসি তাই মসজিদে বসে বসে খাবার খায়, মানে খাবার দিতেছি, খাবার খাইতে আসে, মসজিদে মানে মসজিদের কোণার মধ্যেই বসে থাকে, খাবার দিলে খাবার খায়, আবার ওইখানেই ঘুমিয়ে যায়, মানে ওই জায়গাটার মধ্যেই ঘুমিয়ে যায়। এরকম একটা অবস্থা দেখতেছি। তো যখন এরকম অবস্থা দেখতেছি তো আমরা সবাই মিলে চিন্তা করতেছি যে আব্বু এরকমটা করতেছে, না জানি আমার আব্বুর কি হয় আল্লাহ জানে, মানে খুব টেনশন করতেছি আর কি। সবাই তখন টেনশন করে, আমার তখন পড়াশোনা বন্ধ, 3 বেলা মসজিদে খাবার নিয়ে যায়, আব্বু খাবার খায়, মানে এতেকাফে থাকলে যেরকম হয় না, মানে এতেকাফের মানুষের মতো আব্বু তখন ওই পুরো মসজিদের মধ্যেই বন্দী হয়ে যায়। এরকমভাবে অনেকগুলো মাস আব্বা মসজিদে থাকে এবং অনেকগুলো মাস পরে হঠাৎ করে আব্বা মসজিদ থেকে বের হয়ে জায়গা বিক্রি করতে শুরু করে। মানে আমাদের যে জমি জমা আছে যেগুলো আব্বু নিজেই কিনছিল, কবিরাজি করে যে জায়গাগুলো কিনছিল, এই জায়গাগুলো আব্বু তখন বিক্রি করতে শুরু করে। এখন বিক্রি করে মানে বাইরে মানুষ ধরে যে কেউ কিনবে কিনা, এলাকাতে কথাবার্তা বলে এবং বলার পরে যে মানে কথাবার্তা বলে কিনবেন কিনা, তো কিনতে বলে আমার আব্বু বিক্রি করে দেয় এবং খুবই কম দামে বিক্রি করে, মানে অত বেশি দামে বিক্রিও করে না। এবার তো আমার মনে করতেছে মনে হয় আব্বুর মাথায় সমস্যা দেখা দিছে এটা ওইটা। তো একদিন হলো কি, আমার বড় ভাইয়া আব্বুরে মানে ঘরের মধ্যে গিয়ে বাইন্দা রাখবে, আব্বুর ঘরের মধ্যে গিয়ে আটকায় রাখবে, এরকম একটা অবস্থা আর কি। যে আব্বু যেহেতু জমি জমা বিক্রি করে ফেলতেছে, আমরা তো পরিশেষে থাকতে হবে, আমাদের ভবিষ্যতের কি হবে, আমরা এতগুলো ভাই বোন। এই জন্য আমার ভাইয়া করলো কি, আব্বুরে বন্দি করার চেষ্টা করলো। যেদিন আমার আব্বুরে নিয়ে টানা হেঁচড়া করলো, আব্বুরে বাঁধতে চাইলো, আব্বু গেল না। এবং সেদিনটাতে আমার ভাইয়ার এত জ্বর আসছে, আমার বড় ভাইয়ার এইরকম জ্বর আসছে ভাই, পুরো 1 সপ্তাহের মধ্যে আমার বড় ভাইয়া ডিরেক্টলি মারা গেল। এই জ্বরে 1 সপ্তাহের মধ্যে আমার ভাইয়া মারা গেছে। মানে ভাইয়া মারা যাওয়ার পরে সবাই তখন পরিবারের ভয় পেয়ে গেছে, আমার আব্বারে আর কোনো কাজে বাধা দেয় না। মানে আমার ভাইয়ার জ্বর উঠছে এবং এই জ্বর ভালো হয় না, ডাক্তার দেখাইতেছি এবং ওই জ্বরের মধ্যে একদিন রাতে হঠাৎ করে আমার ভাইয়া মারা গেল। ওই সময় আমার একটা ভাতিজি আছে আর আমার ভাবি আছে। এবার আমরা ভয়ও আব্বুর সাথে আর কেউ কথা বলি না, কারণ আমরা বুঝে গেছি যে আব্বুর মাঝে অলৌকিক কিছু ঘটতেছে। আব্বুর সাথে আর কথা বলি না, আব্বুর সামনে যাই না। এরকম করতে করতে আব্বু জায়গায় বিক্রি করতেছে, বিক্রি করতে একদম টোটালি সব বিক্রি করে ফেলছে, মানে আর কিছুই রাখে নাই। এই মসজিদের মধ্যে বসে আমি টাকা যে কী করে সেটাও জানি না, মানে জমি বিক্রি করে মসজিদে ঢুকে টাকা নিয়ে ঢুকে, এরপরে আর টাকা নাই, মানে মসজিদে ঢুকে টাকা নিয়ে ঢুকে এরপরে আর টাকা নাই, মানে টাকা যে কোথায় চলে যায়, কিভাবে হাওয়া হয়ে যায় আমরা এটা কেউ বুঝতেই পারি না। মসজিদে যখন ঢুকে তখন থেকে টাকা নিয়েই ঢুকে, হাকিমের কাছে যায়, হাকিমের কাছে গিয়ে দলিল দিয়ে দেয় এবং দলিল দেওয়ার পরে টাকাও বুঝে নেয়, গুনে টাকাও আনে এবং এনে মসজিদে ঢুকে এরপর আর আমার আব্বার কাছে টাকা নেয়। ওই মুহূর্তে আমরা কিন্তু আব্বার আর রাগ করে খাবার দাবার দিতাম না। বড় ভাই মারা যাওয়ার পরে আব্বারে খাবার দাবার দিই না। আব্বা তখন এই বাড়িতে ওই বাড়িতে মসজিদ থেকে মাঝে মাঝে বেরোইতো, প্রচুর খিদা লাগলে বেরোইতো, বেরিয়ে খাবার চাইতো, ঘরে খাবার চাইতো, মানুষ খাবার দিত। এরকম করতে করতে আমাদের শুধুমাত্র বিটাটা ছাড়া আর কিছুই ছিল না, শুধুমাত্র আমাদের ঘর বিটা ছাড়া আর কিছুই নেই। আমার যে ছোট বোনগুলো ছিল এদেরকে খুব কষ্টে আমার আম্মা এত কষ্টে বিয়ে দিছে যা বলার মতো না, মানে যেখানে যেরকম ছেলে পাইছে ওরকম ছেলের কাছে বিয়ে দিয়ে দিছে। কারণ আমার আব্বা পাগল, আবার মাথা খারাপ, আমাদের জায়গা সম্পত্তি সব বিক্রি হয়ে যাচ্ছে, আমাদের পারিবারিক অবস্থা তখন খুব শোচনীয়। এই জন্য আমার যেভাবেই পারছে, যেদিকে পারছে জাস্ট শুধুমাত্র বিদায় করছে, কোনোভাবে বিদায় করে দিছে। আমার বোনগুলোর যে যার মতো করে চারদিকে আমার আব্বু বিয়ের সাথে দিয়ে দিল, এরকম করে তখন চলে গেল। তো বোনগুলোর বিয়ে হয়ে যাওয়ার পরে আমি তখন আব্বুর সাথে আসি, আব্বুর সাথে উঠি বসি, সরি আমার ভাই আমার যে ভাইয়া করতো, আপনার চাকরি করতো, ওই ভাইয়ের সাথে আমার বড় যেটা ওইটার সাথে চলতাম। বা মাঝে মাঝে এমন করতে করতে একদিন হঠাৎ করে সকালবেলা খবর পাইলাম মসজিদের মাইকে বলে উঠলো যে আমার আব্বু মসজিদে মারা গেছে। তখন কিন্তু আর কিছুই নেই, আমাদের কিছুই নেই, সবই শেষ। মসজিদের মাইকে বললো সকালবেলা, এই মসজিদের মাইকে শুই না আমার মা তখন চিৎকার করতে শুরু করছে। মসজিদের সামনে গেছি, আমি সহ গেছি, যাওয়ার পরে আব্বুর তখন মসজিদের বারান্দা থেকে বের করা হলো। একদম সুন্দর হাসি দিয়ে আছে, মানে আমার জীবনে অনেক লাশ দেখছি বাট এরকম লাশ দেখি নাই। সুন্দর একটা হাসি দিয়ে আছে, মানে আব্বু যে মারা গেছে এটা মনেই হয় না, এত সুন্দর একটা হাসি দিয়ে আছে। যাই হোক, পরে আমাদের এলাকাতে আমার বড় ভাইয়ের সাথে আব্বুর তখন দাফন কাফন হলো, আব্বুকে মাটি দিয়ে দিলাম এবং আব্বুকে মাটি দেওয়ার পরে পরিবারের মাঝে তখন প্রচণ্ড অভাব। শুধু আমার বড় ভাইয়া তখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো, ওইখান থেকে কিছু টাকা পাইতো, ওই টাকা দিয়েই পরিবার চলতো, মানে এত অভাব দেখা দিচ্ছে যা বলার মতো না। পরে আমাদের বাড়ির পাশেই একটা অনেক বড় বিল আছে,
তো বর্ষার সময় মানে বর্ষা যখন মানে পানি থই থই করতেছে, ওইরকম বর্ষার সময় আমি তখন বিলের মধ্যে মাছ ধরতে গেছিলাম রাতের বেলায় জাল দিয়ে মাছ ধরতে গেছিলাম। তো এরকম করে মাছ ধরি, মানে তখন বর্ষা একদম চারদিকে পানি থই থই করতেছে, এমন একটা অবস্থা, মানে মানে প্রচুর পানি, চারদিকে পানি আর পানি, বর্ষার সময় আর কি, যে সময় তো হচ্ছে বিলে মানুষ মাছ মারে ওই মুহূর্ততে। তো এবার আমি কি করলাম, মাছ ধরে আসতেছে একদিন অমাবস্যা রাতের বেলায়। তো অমাবস্যা রাত বলছিলাম এই কারণে যে চারদিকে প্রচণ্ড রকমের অন্ধকার, একেবারে ঘন অন্ধকারে ঢাকা চারদিকটা, এবং অমাবস্যা রাতের বেলায় আবার ভালো মাছ পাওয়া যায়, ওই গভীর রাতে বেশি মাছ পাওয়া যায়, মাছেরা নিচ থেকে উপরে উঠে আসে অন্ধকার দেখে। তো আমি সেদিন মাছ মারলাম এবং অনেক মাছ পাইছি। মাছ পাইয়া মাছ ধরে তখন আসতেছি, আমি যাওয়ার সময় আমার মামার একটা কথা বলছে, দেখিস এই আবার সাপে কামড় দেয় কিনা, কারণ এই রাতের বেলায় নাকি অনেক সাপেরা ঘোরাফেরা করে, অনেক সাপেদের ইয়ে থাকে। আমার আম্মা বলে যে সাপে কামড় দেয় কিনা, সাবধানে যাইস, আমার এটা বললো। তো মাছ ধরে রাত তখন প্রায় আপনার 1টা কি 2টার মতো বাজে এরকম সময়, আমি তখন বিল থেকে মাছ ধরে বাড়ির পথে হাঁটতেছি, মানে বাড়ির দিকে যাচ্ছি। এবং বাড়ির দিকে যাওয়ার পথে আমাদের এখানে হচ্ছে তালতলা বলে একটা জায়গা আছে, মানে ওইখানে কোনো তাল গাছ নাই, কিন্তু এটাকে সবাই তালতলা বলে আর কি, টেকের তালতলা বলে। এখন টেকের তালতলার কাছে আসার পরে দেখলাম মানে ভয়ঙ্কর আকারের একটা সাপ, মানে এত বড় সাপ আমি আমার জীবনে দেখি নাই, যে রাস্তার এই পাশে আর ওই পাশে একরকম ইয়ে হয়ে আছে, মানে এরকম ভাবে মানে রাস্তা পার হইতেছে। তো আমার হাতে কিন্তু অনেক বড় একটা লাঠি ছিল, যেহেতু ধরেন আপনার মানে মাছ ধরতে যাইতাম না বিলের মধ্যে, তো সাপে গোপের তো ঝামেলা থাকেই, এই জন্য একদম মোটা লম্বা একটা লাঠি ছিল। একবার চিন্তা করতেছি সাপটারে মেরে ফেলবো, আবার ভাবতেছি এত বড় সাপ আমি বাড়ি মারলে যদি মানে রাস্তার পাশে তো পানি আছে, পানির মধ্যে পড়ে যায়, তাহলে তো আর এটা মারতে পারবো না, পরে তো আমার হাতে সে কামড় দিবে। এখন দেখলাম যে এটা যাচ্ছেও না, এদিকে যায় না ওইদিকেও যায় না, মাছ রাস্তার মধ্যে শুয়ে আছে। যখন শুয়ে আছে দেখলাম তখন আমার হাতের লাঠিটা দিয়ে মানে যেমনি পারছি, মানে যেরকম শক্তি হাতে ছিল ওই শক্তি নিয়ে তখন দিলাম মায়ের দূর থেকে আল্লাহ আল্লাহ নাম নিয়ে দিছি বাড়ি, এবং 2-3টা বাড়ি দেওয়ার পরেই সাপটা একেবারে মানে জায়গার মধ্যে আপনার ঘোর খেয়ে গেছে। যখন ঘুরে গেছে এটার মধ্যে এক হাত আসছে, মানে মানে টর্চ লাইট দিয়ে এক হাতে টিপ দিয়ে ধরছি, আরেক হাতে এক হাত আসতে পিটাইছি। এবং একটা বড় বিষয় কি জানেন, যেই সাপটা এই সাপটা কিন্তু অনেক বড়, মানে অনেক বড়, এটা কিন্তু একটা ফোর্স করে শব্দও করলো না, এই যে আমি তার পিটায় মেরে ফেললাম এই জায়গার মধ্যে, একটা বারের জন্য ফোর্স করে কোনো শব্দ করলো না। এবং সাপটারে মারা মাত্র মানে এটা মরে যাওয়ার পরেই ভাই চারদিক থেকে প্রচণ্ড রকমের বাতাস বইতে শুরু করছে, বর্ষার সময় তো আমি ভাবছি মনে হয় বৃষ্টি আসবে, এবং বৃষ্টি আসবে ভাই আমি তখন দিলাম দৌড়, বাড়ির দিকে দৌড় দিছি, এবং বাড়ির মধ্যে দৌড় দিয়ে উঠানের মধ্যে আসছে, মানে উঠানের মধ্যে এসে মারে ডাকা শুরু করছি, এত বড় সাপ মারছি। মা তখন দরজা খুলছে, ধরে মায়ের কাছে যাই বলতেছে, মা এমন এমন ঘটনা, আমি এরকম এক সাপ মাইরে আসছি। মা আমারে বলে, দরকার আছে তোর সাপ মারার, কি দরকার, সাপ কি মরছে, নাহলে তো রাতের বেলা আবার চলে আসবে বাড়িতে। আমি বলছি না আমি মারছি, একদম মারার মতোই মারছি, সাপ আর পাইছে না, সাপ মরে গেছে। মা বলে আচ্ছা হাত মুখ ধুয়ে কিছু খাইতে আয়। তবে তখন কল পারে গেছে হাত মুখ ধোয়ার জন্য, বাট আমার কাছে মনে কি জানেন, কিছু একটা মনে আমাকে ফলো করতেছে। আমি যে কল পারে গেলাম, মানে হাত মুখ ধুইলাম, মানে আমার কাছে মনে হয় যে কিছু একটা জিনিস আমাকে ফলো করতেছে, মানে আমার পিছনে পিছনে হাঁটতেছে, এইরকম কিছু একটা আমার কাছে মনে হলো। তো এরপর আমি কল পারে হাত মুখ ধুইলাম, ধুয়ে তখন ঘরে আসছি। ঘরে আসার পরে মা তখন ভাত দিল, ভাত খাইলাম। ভাত খেয়ে আমি তখন শুইতে গেছি, ভাই আমার ঘুম আসতেছে না। আমরা একই ঘরের মধ্যে থাকতাম আর কি, কিন্তু আলাদা আলাদা, মানে আলাদা আলাদা রুমে থাকতাম, আমি আমার রুমে আছি। এবং এই সময় হলো কি মানে রাতের বেলায় আমার ঘুম আসতেছে, মানে ওই সময় তখন অনেক রাত না, একটু একটু ঘুম আসতেছে, ফজরের কিছুক্ষণ আগে আমার ঘুমটা তখন একটু মানে একটু হালকা, আমার কানে একটা শব্দ আসলো যে আমার মা আমারে ডাকতেছে, মানে আমাদের ঘরের কোনার মধ্যে থেকে মা আমারে ডাকতেছে, আমার বলতেছে আমানুল্লাহ একটু উঠে আয় তো, 2বার ডাক দিছে। এবং 2বার ডাক দেওয়ার পরে আমি তখন কি করলাম, বলেছে মা মনে আমার ডাকতেছে, কোনো সমস্যা হলো নাকি। আমি তখন উঠছি, উঠে দরজাটা খুলছি, খুলে দেখি যে মানে আমি যদি দরজাটা খুলে ধরেন মায়ের রুমের দিকে যাইতাম, তাহলে কিন্তু আমি এই সমস্যায় পড়ি না। আমি মায়ের রুমের দিকে না গিয়ে আমি মেইন দরজা খুলে, মানে আমাদের যে মেইন গেট ছিল, মেইন দরজা খুলে আমি তখন এই ঘরের কোনায় গেছি। এবং ঘরের কোনায় শুধু গেছি এইটুকুই আমার মনে আছে, আর কিছু মনে নাই। এই যাওয়ার পরে আমারে মানে এরকম করে ধরে, মানে এরকম করে ধরে আমাদের বাড়ির পাশে হচ্ছে একটা জমি ছিল, ওই জমিতে হচ্ছে আপনার চাষাবাদ করা হতো, ওই জমির মধ্যে আমাকে অর্ধেক ঢুকাই ফেলছে, মানে আমারে মানে এরকম জমির মধ্যে মানে মাটির নিচে ঢুকাই ফেলবে এরকম একটা অবস্থা। কারণ ওই জমির মধ্যে এমনি হাঁটু সমান কাদা, মানে কাদা, এরকম কাদার মধ্যে আমি কিছু দেখতে পাচ্ছি না, শুধু এইটুকুনি বুঝতেছি যে আমার কাদার নিচে ঢুকাই ফেলতেছে, মানে একদম মানে ঠাইসা দৌড়ে কাদার নিচে আমাকে ঢুকাই ফেলতেছে। আমি দোয়া দৌড় পড়তেছি, চিৎকার চেঁচামেচি করতেছি, ওয়াল্লাহ ওয়াল্লাহ বলে চিৎকার করতেছি, মানে তখন তো আর নিজের ভিতরে তো নিজের আর ইয়ে নাই।
যে আমি তো বুঝেই গেছি যে আমার মেরে ফেলবে বা আমার মেরে ফেলার প্ল্যানিং চলতেছে, আমাকে মেরে ফেলবে। আমি আল্লাহ মানে বরকতমে দোয়া পড়তেছি, যে ইন্নালিল্লাহি পড়তেছি, এবং ওই মুহূর্তেই হঠাৎ করে আজানের শব্দ আসছে। এবং আজানের শব্দটা আমার কানে আসা মাত্র ঝাঁত করে সব কিছু ঠান্ডা হয়ে গেল। মনে হয় যেন আমার উপর থেকে অনেক বিশাল কিছু একটা লাফ দিয়ে আকাশ উঠে গেছে, এরকম কিছু একটা মনে হলো। এবং আমি তখন খুব কষ্টে, মানে আমার হাতগুলো ভেঙে ফেলছে, আমার 2টা হাত ভেঙে ফেলছে, মানে এরকমভাবে পিচ দিয়ে ভেঙে ফেলছে। আমি তখন খুব কষ্ট ওইখান থেকে, মানে কাঁথা থেকে উঠে আমার আজানের মধ্যে আমাকে উঠে আসতে হবে, কারণ আজান শেষ হলে আমাকে আবারও হয়তো ধরবে, আবারও মারবে। এই জন্য আজানের মধ্যে উঠা ঘরের দরজা এসেই মাগো মাগো বলে 2টা ডাক দিয়ে ওখানে জ্ঞান হারিয়ে ফেলার পরে তখন আমার মাথায় পানি টানি ঢালে এবং আমাকে তখন হসপিটালে নিয়ে যায়। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি ব্যানগাড়ির মধ্যে আমি শুয়ে আছি, আমাকে হসপিটালে নিতে আসে ব্যানগাড়ি করে। পরে আমাদের এলাকার হসপিটালে নিয়ে গেছে। ওইখানে নিয়ে যাওয়ার পরে এই হসপিটালে আমার নিচে, আমার মনে আছে হসপিটালে আমার চিকিৎসা চলতেছে, এরই মাঝে আইসা আমার মারতেছে এই হসপিটালের মধ্যে। আমার মারতেছে মানে মারিয়া, মানে আমার কি করতেছে আমি জানি না, আমার মানে জ্ঞান হারাই ফেলছি, শুধু মারতেছে। এমন করতে করতে পরে ওইখান থেকে আমার হাত পা কি করছে জানি না, প্রায় বিকেলের দিকে আপনার আসরের নামাজের সময় আমার তখন জ্ঞান আসছে। আমি কিন্তু ওই হসপিটালে যাওয়ার পর আবার জ্ঞান হারাই ফেলি। আবার জ্ঞান আসার পর আমি দেখলাম তাদের ঘরের দরজায় আমার 2টা হাত বাঁধা, মানে হাত বেঁধে রাখছে হসপিটাল থেকে। আমার মানে জ্ঞান আসছে, এবং আমি যে বাঁচবো এটা কিন্তু কেউ বলে নাই, মানে সবাই বলছে আমি মরে যাবো, মানে আমাকে মেরে ফেলবে, এরকম অবস্থা। এবং জ্ঞান ফেরার পর আমার তখন শরীর খুব দুর্বল। আমার আম্মা তখন চামচ দিয়ে আমাকে গ্লুকোজ খাওয়াচ্ছে। আমি গ্লুকোজ খাইতেছে, পরে আমি মারে বললাম, মা কি হয়েছে আমার কি হয়েছে? মা আমারে বলে, তোর কি হয়েছে আমারে বল। আমি বললাম, মা আমি তো জানি না, আমি রাতের বেলায় শুয়েছিলাম এবং শুয়ে থাকা অবস্থা আমি শুনতে পারলাম যে তুমি আমাকে ডাকতেছো। মা তোমার ডাক শুনে আমি ঘর থেকে বেরিয়েছি, এরপরে আমাকে মারছে, এগুলো সব কিছু আমি মার কাছে বলছি। মা আমারে বলে, বাবারে তুই তোর জীবনে অনেক বড় ভুল করে ফেলছিস। আমি কি করছি? মা আমারে বলতেছে যে তুই যে সাপটারে পিঠে মাইরে ফেলছিস, এটা সাপ ছিল না, এটা একটা বয়স্ক জিন ছিল। আমি বললাম, মানি এটা বয়স্ক জিন ছিল? মা বলে, হ্যাঁ এটা একটা বয়স্ক জিন ছিল, আর এই জিনের বউ এসে তোরে মারছে, তোরে মেরে ফেলতো যদি ওই সময় আজান না দিত, আল্লাহ তোরে বাঁচাইছে। পরে আমি বলি, মা আমার যদি আবার এসে মারে? মা বলে, না হুজুর এবার তাবিজ দিয়ে গেছে, এবার আর মারতে পারবে না, তোর কোমরে হাতে তাবিজ দিয়ে গেছে। পরে আমি বললাম, আমি এটা কী করলাম মা? আমি তো জানতাম না যে এরকম এটা জিন, আমি জিন জানলে তো মারতাম না। মা আমারে বলে, তোর ছোটবেলা থেকে বলে আসছে যে কোনো কিছু সাপ দেখলে জিনেরা সবসময় সাপ আর কালো কুকুরের রূপ ধারণ করতে পছন্দ করে। সাপ অথবা রাস্তার মধ্যে কালো কুকুর দেখলে প্রথমে 2-3 বার সর চলে যায় এরকমভাবে বলবি, এরপরে না গেলে মারবি। তুই কি সাপটারে বসিয়ে চলে যাওয়ার জন্য? আমি বলি, না মা আমি কিছুই বলি নাই, আমি তসলাই টেপ মেরে সাপটারে দেখা মাত্র আমি লাঠি দিয়ে পিঠে মেরে ফেলছি। আমার মা বলে, কাজটা ভালো করিস নাই বাবা, এই কাজটা ভালো করিস নাই। পরে আমি আর আস্তে আস্তে সন্ধ্যা আসতেছে, আমার মনের ভিতরে ভয় ঢুকতেছে, আমার আবার নিয়ে হয়তো মেরে ফেলবে। আমাদের বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে কবিরাজের মাধ্যমে, আমাকেও তাবিজ পরানো হয়েছে। পরে ঘরের মধ্যে এসে আমি বললাম, মা আমি তোমার সাথে ঘুমাবো, আমি একা ঘুমাবো না, আমার ভয় লাগে। পরে আমার আম্মুর সাথে আমি ঘুমাইলাম, আম্মুর সাথে আমি ঘুমাইছি। আমার ভাই তখন ঘুম আসছে, আমার মার সাথে ঘুমাইছি। সকালে ঘুমটা ভাঙার পরে হাত নাড়াইতে পারি না, আমি টয়লেটে যাইতে পারি না। মা আমাকে ধরে টয়লেটে নিয়ে যায়, টয়লেট থেকে আনে। বিশ্বাস করেন দীর্ঘ 3টা মাস আমি কি পরিমাণের কষ্টে ছিলাম। এই 3টা মাস আমি আর আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে আমি বুঝাইতে পারবো না, পৃথিবীর কোনো মানুষকে আমি বিশ্বাস করাতে পারবো না। মানে আমার যে এত কষ্টে, এত যন্ত্রণায়, এত দুঃখে আমার দিনগুলো কাটছে। আমার হাত নাড়াইতে পারি না, কোমর নাড়াইতে পারি না, ঘাড় নাড়াইতে পারি না। 3টা মাস পরে আমি একটু করে সুস্থ হলাম। এখন সুস্থ হওয়ার পরে আমি কি করব? কোনো কাজ কাম তো পাইতেছি না, যেহেতু গরিবের ছেলে, আমার আব্বাও মরে গেছে, আমার আব্বা জায়গায় সম্পত্তি সব বিক্রি করে দিছে, এখন তো আমাদের কিছুই নেই, তা খাবো কেমনে, চলবো কেমনে? জিনের ভয়ে ঘরের মধ্যে বসে থাকলে তো পেটের খিদেই মরে যাব, পেটে তো অন্তত খাবার দিতে হবে। পরে মারে বললাম, মা আমি কিছু একটা করার চেষ্টা করি। মা আমার বলে, কি করবি? দেখ না কিছু করা যায় কিনা। পরে আমার মায়ের কাছে কিছু পুঁজি ছিল, আর আমার বড় ভাইয়া উনি যেহেতু দোকানদারি করতো, বড় ভাইয়ের কাছে কিছু টাকা ছিল, আর এই বড় ভাই যেহেতু আপনার চাকরি করতো, ওনার কাছে কিছু টাকা ছিল, এবং ওই টাকাগুলো দিয়ে পরে আমি আমাদের বাড়ির সামনে একটা দোকান দিছি বলতে একটা চায়ের দোকান, মানে চা বিক্রি করতাম। এরপরে আবার বাজারে কিছু জিনিস আছে ওগুলো বিক্রি করতাম, আর যে চিপস, চানাচুর এগুলো বিক্রি করতাম আর কি। খুব ছোট করে একটা দোকান দিয়েছি, যেহেতু অসুস্থ মানুষ। এই দোকানটা আমি প্রায় 1 বছরের মতো চালাই, 1 বছরের মতো দোকানটা চালাই। এবং 1 বছরের মাথায় আমার দোকানের যত পুঁজি ছিল, লাভ তো দূরের কথা, ওই পুঁজিগুলো পর্যন্ত শেষ। মানে
এই আসে বাকিতে বাকি নেওয়ার জন্য, ও আসে বাকি নেওয়ার জন্য, এইভাবে বাকিতে খেতে খেতে আমার দোকানটাকে ফুটাই দিছে। মানে আমার দোকানের যা আয় ইনকাম হয়েছে তাও গেছে, দোকানের পুঁজিও গেছে। এইবার আমার মা অনেক অসুস্থ হয়ে গেছে, মানে আম্মার চিকিৎসা করতে পারতেছি না। আর আমার বড় যে ভাই আছে, ভাইও তখন বিয়ে করে ফেলছে। বড় ভাইয়া বিয়ে করে ফেলছে, বিয়ে করে নিয়ে বউ নিয়ে শহরে থাকে। ওনার বউ আবার খুব খারাপ, আমাদেরকে টাকা পয়সা দিতে দেয় না। ওই ভাইয়া যদি বাড়িতে টাকা পাঠায়, ভাবি তখন ভাইয়ের সাথে ঝামেলা করেছে, কেন টাকা পাঠাইবা, তোমার পরিবার আছে, তোমার সন্তানাদি আছে, তুমি তাদের চিন্তা করো না, তুমি বাড়ির মধ্যে টাকা পয়সা পাঠাও, কেন তুমি টাকা পাঠাইবা। মানে আমার বড় ভাইয়ের আর বাড়িতে টাকা পাঠাইতে দেয় না। ভাইয়া তখন মানে মেজো ভাই আর কি, মেজো ভাই তখন আর টাকা পয়সা দেয় না, বড় ভাই তো মরেই গেল। পরে আর চলতে পারি না, মানে পরিবারের প্রচণ্ড অভাব। মায়ের জন্য যে একটা গ্যাস্ট্রিকের ওষুধ কিনে আনবো এইটাও পারি না, মানে হাতেও কোনো টাকা পয়সা নেই। এমন করতে করতে মানে ব্যবসা বাণিজ্য সবই তো টাকা পয়সা শেষ, এখন কী করবো। মাঠে ঘাটে ওরকমভাবে কাজ করতে পারি না, মাঠে ঘাটেও কাজ করতে পারি না। এমন করতে করতে আমাদের এলাকার এক লোকের সাথে, উনি রিক্সা চালাইতো, মানে উনি রিক্সা চালায়। ভাই বিশ্বাস করেন, এত অভাবে পড়ছি যে আমি পরিকল্পনা করছি আমি রিক্সা চালাবো। কারণ রিক্সা চালাবো, রিক্সা চালাইলে অন্তত আমি নগদ কিছু টাকা পাবো, আমার আম্মার চিকিৎসা করতে পারবো। আমার যে 2 বোন আছে, বোনদেরকে বিয়ে দিলাম। বোনের শ্বশুরবাড়ি থেকেও যে কোনো সাহায্য সহযোগিতা করবে এরকম না, বোনেরাও আমার কাছ থেকে নেওয়ার জন্য হাত পেতে আছে। মানে ওদের অবস্থাও ভালো না, আমার বোন জামার অবস্থা, আমার বোনের শ্বশুরবাড়ির অবস্থাও খুব খারাপ। এদের অবস্থাও ভালো না যে আমাকে কোনোভাবে হেল্প করবে বা সাহায্য করবে। শেষ পর্যন্ত তখন হলো কি, আমি এই রিক্সার মধ্যে উঠে গেলাম, মানে রিক্সায় চালাইতে আসি, রিক্সা চালাচ্ছি, রিক্সায় চালাইতে আসি। আর মানে পারিবারিক আর কোনো চিন্তা ভাবনা মাথার মধ্যে নাই। রিক্সার প্যাডেলের মধ্যে তখন সমস্ত স্বপ্ন আমার চলে গেল। তা আম্মা তখন আমায় মানা করে যে তুই রিক্সা চালাস, এটা ভালো না, তুই অন্য কিছু কর না। আমারে বলে, আমি বললাম রিক্সা না চালাই আর করবো কি মা, আমি আর কি করতে পারবো বলো। আব্বাও জমি জমা সব কিছু বিক্রি করলো, বড় ভাইয়া মরে গেল, মেজো ভাইয়া বউ নিয়ে আলাদা হয়ে গেল, মেয়ে দুইটারে বিয়ে দিয়ে দিলে, এখন তোমারে খাওয়াইবো কে, এখন তোমারে খাওয়াইতে তো আমার রিক্সায় চালাইতে হইব। তো আমার মাও দেখলো যে আসলে মানে এছাড়া তো আর কোনো পথ খোলাই নেই। তাই আমি এখন রিক্সায় চালাই, রিক্সা চালাই, এদিকে যাই ওইদিকে যাই, বিভিন্ন জায়গায় ভাড়া মারি। তখন আর আমার কোনো মানে আর কোনো সমস্যা নাই, কোনো ভৌতিক যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো তখন মোটামুটি প্রায় অনেকটাই কেটে গেছে। এবার এরকম করতে করতে একদিন হলো কি, মানে আমার যেটুকু মনে আছে, একদিন বিকালবেলা আপনার আসরের নামাজের পরে আমাদের মানে আমি অনেক দূরে একটা ভাড়া নিয়ে গেছিলাম, অনেক দূরে একটা ভাড়া নিয়ে গেছিলাম। আমাদের এলাকার এক মহিলার বাপের বাড়ি, ওইখানে মহিলার নামাই দিয়ে আসছি। আসার পরে এই দিকে একটা মসজিদের পিছনের একটা বাড়ি থেকে একটা ছেলে আমাকে ডাক দিছে। ওইটা কবিরাজ বাড়ি, আমি এমনি জানতাম, মাঝে মাঝে অনেক রুগী টুগী নিয়ে আসতাম এখানে। ওইটা কবিরাজ বাড়ি, জানি ওখানে নাকি কোন কবিরাজ আছে। একটা ছেলে আমার ডাক দিছে, মাথায় টুপি পরা। ডাক দেওয়ার ওই রিক্সাওয়ালা বলে ডাক দিছে, পরে দাঁড়াইছি। দাঁড়ানোর পর আমাদের বলতেছে যে আমাদের সামনে একটা মানে আপনার শ্মশান ঘাট আছে আর কি, বলে মানে ওই দিকে আসার সময় পর ওখান থেকে বলে শ্মশান ঘাটে যাবে। আমার বলে শ্মশান ঘাটে যাবো। তা আমি চিন্তা করলাম যে আমি তো এই রাস্তা দিয়েই যাবো, আমি তো এই পথ দিয়েই যাবো, তো ঠিক আছে ছেলেটারে নিয়ে যাই। পরে আমি বললাম ঠিক আছে উঠান। এই বলে ছেলেটার হাতে মানে আপনার খাঁচার মধ্যে 2টা কবুতর ছিল, এবং এই 2টা কবুতরে খুবই সুন্দর, মানে খুবই সুন্দর 2টা কবুতর, এত সুন্দর যে যেটা আসলে বলার মতো না, এত সুন্দর। এখন আমার তো আসলে ভাই যেটা সত্য সেটাই বলি, আপনি যাই মনে করেন। আমার কবুতর 2টা দেখার পরে ছেলেটা তখন করলো কি, এই রিক্সার মধ্যে উঠা বলতেছে, ভাই একটু দাঁড়াও তো, আমি সামনে থেকে আসতেছি, সরি আমি একটু বাড়ি থেকে আসতেছি, কি জানি ফেলে আসছে, মানে কি জানি ফেলে আসছে, ওইটার জন্য ও গেছে বাড়ির মধ্যে। এখন এটার জন্য বাড়ির মধ্যে যাওয়ার পরে আমি তখন করলাম কি, রিক্সাটা নিয়ে দিলাম টান, রিক্সাটা নিয়ে দিলাম টান, কারণ আমার ওই কবুতরগুলো পছন্দ হয়ে গেছে। মানে সোজা বাংলায় যেটা, আমি কবুতরগুলো চুরি করবো, মানে কবুতরগুলো আমি নিয়ে যাবো, ওই ছেলেকে দিব না। এই বলে রিক্সা লিয়ে দিলাম টান, টান দিয়ে ধরেন সামনে 2টা রাস্তা, সোজা রাস্তা দিয়ে না গিয়ে আমি বাঁকা রাস্তা, আরেকটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে দিলাম, মানে ওই রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ সোজা রাস্তায় গেলে তো চাপা হয়তো ধরে ফেলবে। এই রাস্তা দিয়ে যখন আমি রিক্সাটা দিলাম টান, মানে অনেকক্ষণ দাঁড়াইছিলাম কিন্তু ছেলেটা আসতেছে না বাড়ি থেকে, এরপর আমি রিক্সা টান দিছি। মানে কবুতর 2টা, মানে 2টা কবুতর লোভে পড়ে গেছে। আর কবুতরগুলো দেখতে অনেক সুন্দর, পায়রা পায়রি মনে হচ্ছে এরকম। তা আমি চিন্তা করছি যে আমি এগুলোকে পালবো, আর খেয়ে ফেলবো এরকম না, আমি এগুলোকে পালবো, পাইলা মানে কবুতর একটা খামার করবো, এরকম চিন্তা ভাবনা। ওই 2টা কবুতর থেকে আমার এরকম একটা চিন্তা ভাবনা আমার মনে তখন জাগলো। দেন এরপর আমি তখন এই কবুতরগুলোরে নিয়ে, এই কবুতরগুলো নিয়ে তখন আমি রিক্সা চালাইতেছি একটা বাজারের উপর দিয়া। বাজারে আবার এখানে 2-1 মানুষ আমার চিনে, ওনারা আবার দেখছে, বলে কি রে কবুতরকে রিক্সার মধ্যে, কিছু বললাম না। আমি তখন বাড়ির মধ্যে চলে আসছি, বাড়ির মধ্যে আস্তে আস্তে রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার পরে কবুতরগুলো আমি তখন বাড়ির মধ্যে রাখছি। তো বাড়িতে কবুতরগুলো রাখার পরে মা আমারে বলতেছে, আবার এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, এই কবুতরের খাঁচার ভিতরে, মানে খাঁচাটার মধ্যে লোহার খাঁচা ছিল, এই লোহার খাঁচার মধ্যে প্রায় 3-4টার মতো তাবিজ বাঁধা আছে। আপনার মানুষের হাতে যে তাবিজগুলো পরে না, এরকম কালো তাগে দিয়ে তাবিজ বাঁধা আছে খাঁচাগুলোর মধ্যে।
মানে খাঁচার মধ্যে যখন তাবিজ বাঁধা আছে, আমি চিন্তা করলাম যে খাঁচার মধ্যে তাবিজ বাঁধা কেন। আমি আর কোনো কিছু চিন্তা ভাবনা করলাম না, ওভাবেই কবুতরগুলো রেখে দিলাম। এবং রাখার পরে সকালবেলা মানে ওই রাতের বেলা আমার মা বারবার বলতেছে যে বাড়ির মধ্যে জানি কি হয়েছে, মানে বাড়িটা খুব ভার হয়ে আছে, প্রচণ্ড রকমের ভার হয়ে আছে। আমার মা বলে বাড়ির মধ্যে কোনো একটা সমস্যা হইতে আছে। মা বলে বাড়ির মধ্যে কি সমস্যা, ও সমস্যা নেই। এবার সকালবেলা আমি করলাম কি, এই কবুতরগুলো বের করছি, মানে আমি আলাদা একটা ঘরে রাখছি। আমি যে ঘরে ছিলাম, রুমে ছিলাম, ওই রুমে না, আলাদা একটা রুমে রাখছি। যে রুমে আগে আমার ভাইয়া মানে বড় ভাইয়ের বউ আর ভাবি মানে আমার বড় মানে আমার ভাগ্নি থাকবে, ভাতিজি থাকতো। তো আমার ভাইয়া মরে যাওয়ার পরে কিন্তু আবার অনেক বছর পর আমার ভাবি কিন্তু আবার চলে যায় আমার ভাতিজিরে নিয়ে। তো এই জন্য ওই রুমটা খালি থাকে, ওই রুমের মধ্যে রাখছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি তখন কবুতরগুলোর কাছে গেলাম, এবং এত সুন্দর ফুটফুটে কবুতর। আমি তখন কী করলাম, মানে কবুতরগুলো দেখে আমি আর মানে লোভ সামলাতে পারলাম না। আমি তখন এই মানে কবুতরের ইয়েটা খুলে, আবার এটা কিন্তু আপনার মানে লাল ইয়ে দিয়ে মানে লাল সুতা দিয়ে বাঁধা, মানে কবুতরের খাঁচার যে দুইটা দরজা আছে, মানে দুইটা খাঁচা দুইটা দরজা আপনার লাল সুতা দিয়ে বাঁধা। পরে লাল সুতাটা আমি খুলে কবুতরটা এমনি হাত দিয়ে মানে শুধু ধরবো, ওই সময় কবুতর মানে ধাপ করে আমার সামনে দিয়ে দিছে উড়াল। মানে দুইটা আমি খাঁচা একসাথেই খুলছি, এবং খোলার পরে মানে আমার সামনে দিয়ে কবুতর দুটো উড়াল দিয়ে চলে গেছে, মানে আমার সামনে দিয়ে। পরে আমার আম্মা বলে কিরি কি হয়েছে, আমি বললাম মা এমনি ঘটনা, কবুতর দুইটা আনলাম, এই যে উড়ে চলে গেছে। আম্মা বলে এটা কোনো কথা হইলো, কবুতরকে পোষ মানা কবুতর, এ কি আর আসবে? এ তো আর আসবে না, এ তো চলে গেছে, আর আসবে না, এ তো পোষ মানা কবুতর না, এটা কি করলি, এটা কোনো কাজ করলি? আম্মা আমারে বলতেছে। আমি বললাম মা আমি তো বুঝি নাই, এখন এইটা কি আর আসবে না? আম্মা বলে আর আসছে, আর আসবে। এই করে দিনের প্রায় আপনার, আমি সেদিন আর রিক্সা নিয়ে বেরোইলাম না, বাড়ির পাশে হচ্ছে একটা লাউ ক্ষেত করছিলাম। পরে ওই লাউ ক্ষেতের মধ্যে একটু ঝাঁটা দিতেছি, লাউ ক্ষেত দেখাশোনা করতেছি। এমন সময় দিনের প্রায় 11টা 11:30 দিকে হঠাৎ করে 4-5 লোক আমার বাড়িতে, 4-5 লোক মধ্যে, এবং ওই 4-5 লোকের মাঝে দেখলাম ওই ছেলেটাও আছে, যে ছেলেটার কবুতর আমি গতকালকে নিয়ে আসছিলাম। পরে আমি চিন্তা করলাম যদি ধরে, যদি বেশি ঝামেলা করে, তা কবুতর দুইটার দাম কত দিয়ে দিব, কি আর করবো, যেহেতু আমি নিয়ে আসছি, আর আমিও তো পাই নাই, আমার এখান থেকে তো চলে গেছে। তা যদি এসে আমার ধরে কবুতর দুইটার দাম দিয়ে আমি তাই দাম দিয়ে আমি মানে চলে যাবো, এই চিন্তা করছি। পরে আসার পরে আমি ওই এই থেকে আসছি, ওই লাউয়ের ক্ষেত থেকে আসছি। আসার পরে ছেলেটা আমার কাছে ধরে এসে বলতেছে, ও ভাই আপনি কালকে কবুতর নিয়ে আসলেন কেন? আমারে বলে। আমি বললাম ভাই আমি তো অনেকক্ষণ দাঁড়াইছিলাম, আপনি তো আর আসেন নাই, আপনি না আসার পর আমি কবুতর নিয়ে আসছি। এখন কীভাবে তারা আমার বাড়ির ঠিকানা বের করে ফেলো, বাপরে বাপ, আল্লাহ ভালো জানে, কারণ এটা আমার বাড়ি থেকে অনেক দূর, আমার বাড়ি থেকে মেলা দূরের এক জায়গা। এরপরও কেন আমার ঠিকানা বের করে ফেলছে, এবং ঠিকানা বের করার পরে তারা ঠিকানা অনুযায়ী চলেও আসছে। ঠিকানা অনুযায়ী এসে মানে আমার ধমকাধমকি করতেছে, আমি কেন কবুতর নিয়ে চলে আসলাম, এটা আমি ঠিক করি নাই, এটা আমরা অনেক কথাবার্তা আমাকে শোনাইতেছে। আর আমি বলছি ভাই আমি তো নিয়ে আসছি, এখন আমাকে ধমকাধমকি করে আর কি হবে বলেন, এখন আপনি মারেন কাটেন যাই করেন করতে পারেন, আমি তো কবুতর নিয়ে চলে আসছি। পরে বলে না আপনি কাজটা ভালো করেন নাই, এই কাজটা আপনি খুব অন্যায় করছেন, এই কাজটা আপনি ঠিক করেন নাই, এটা করা আপনার ঠিক হয় নাই। মানে আমার সাথে যেভাবে পারতেছে ওভাবে রাগারাগি করতেছে। তো রাগারাগি তো তারা করবে, কারণ তাদের কবুতর আমি নিয়ে আসছি। পরে আমি বললাম যে ভাই ঠিক আছে আমার সাথে রাগারাগি করেন না, কবুতরের দাম যা তা আমি দিয়ে দিব। বলে আরে ভাই কবুতরের দাম দিব না, কবুতর কই, কবুতর দেন। আমি বললাম ভাই কবুতর তো এমনি। এইটা বলার পরে ছেলে তো আমার দিকে বড় বড় চোখ করে তাকে বলে, সর্বনাশ, আপনি এটা কী করছেন, আপনি এটা কী করছেন, আপনি এটা কী করছেন? আমি বললাম কী করছি মানে ভাই, কবুতর চলে গেছে, আমি খাঁচা খোলার পর চলে গেছে। পরে বলে খাঁচাগুলো কই? পরে আমি খাঁচাগুলো বের করছি। বের করার পরে আমারে বলতেছে ভাই আপনার চোখে কি আপনি কানা নাকি অন্ধ, আপনি দেখেন নাই এই খাঁচার মধ্যে যে তাবিজ বাঁধা আছে এগুলো কি আপনার চোখে পড়ে নাই? আমি বললাম ভাই খাঁচার মধ্যে তো তাবিজ বাঁধা আছে, কিন্তু এগুলো কিসের তাবিজ ভাই আমি তো আর তা জানি না। এগুলো কিসের তাবিজ খাঁচার মধ্যে বাঁধে তা আমি জানি, আমি তো চিন্তা করতেছি। বলে ওই এগুলো কবিরাজ আমার কাছে দিছে, আমি কবিরাজের ওখানে থাকি, উনি আমার দিছে, এই দুইটারে আমি শ্মশান ঘাটে নিয়ে আমি এগুলোরে জীবিত মাটি দিয়ে দেওয়ার জন্য শ্মশান ঘাটে গর্ত করে দুইটা কবুতরকে জীবিত মাটি দেওয়ার জন্য আমাকে দিছে, আর আপনি কবুতরগুলো ছেড়ে দিলেন। ওই এগুলো কি কবুতর নাকি, এগুলো তো জিন, ডাইরেক্ট আমার বলে। আমি বললাম কী বলেন এগুলো জিন, আমি বাড়িতে আনছি, আমার পাশের ঘরে ছিল, পাশের রুমে ছিল, আমারও তো কোনো সমস্যা হয় না, আপনি কি বলতেছেন এগুলো জিন? উনি বলে অবশ্যই এগুলো জিন, কবিরাজ যে বলছে এগুলো ভালো না, এগুলো জিন, আপনি কি করলেন এটা, আপনি তো মারা পড়বেন, আপনি কিন্তু এগুলো মেরে ফেলবে। পরে ভাই আমি ওদের কথাবার্তা বুঝি না, পরে আমার এখান থেকে ধরে মানে মোটামুটিভাবে ওরা আমার এখান থেকে নিয়ে যাবে। পরে আমার আম্মাও ধরছে, আমার কথা মানে না, আমাকে ওরা এখান থেকে উঠে নিয়ে গেছে, কবিরাজের বাড়িতে নিয়ে গেছে, ওই মসজিদ বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমি তো ভাই রিক্সা চালাই। পরে নিয়ে যাওয়ার পর আমার জিজ্ঞেস করলো কবিরাজে, সুন্দর করে জিজ্ঞেস করছে তোমার নাম কি? আমার আমানুল্লাহ।
পরে বলে বাড়ি কই, ঠিকানা বলে যখন আমার আব্বার নাম বলছি যে আমি এই আনিস কবিরাজের ছেলে, এটা বলার পরে আমার মানে আর মারা তো দূরের কথা, আমার কাছে রাখছে। ডাইকা বলতেছে তুমি আনিস কবিরাজের ছেলে? আমি বললাম হ্যাঁ। বলে আনিস কবিরাজের শিষ্য আমি। আমারে বলে আমি তোমাদের বাড়িতে অনেক গেছি, তুমি হয়তো আমার ভুলে গেছো, আমার চেহারা হয়তো আমার মনে নেই, কবুতরগুলো কি করছো? আমি বললাম কবুতরগুলো এমনি এমনি আমি সকালবেলা এইটি খুব ভালো লাগছিল, আমি সুতা খোলার পরে 2টা খাঁচা থেকে বেরিয়ে গেছে, চলে গেছে। পরে আমার বলে এই কবুতরগুলো তো খারাপ জিন, এগুলো তো খারাপ জিন ছিল, আমি কবুতরের আকৃতি করে খারাপ 2টা জিনের ওর কাছে দিছি শ্মশান ঘাটে গিয়ে যাতে এগুলো জীবিত মাটি দিয়ে ফেলে, কিন্তু তুমি এটা কি করলা? আমি বললাম তো জীবিত মাটি দেওয়ার সময় যদি চলে যেত, বলে না খাঁচা সহ মাটি দিয়ে দিবে। পরে আমি বলে দিছি। পরে আমি বললাম দেখেন তো চলে গেছে, এখন আমি কি করব? বলে চলে গেছে যে কি করবা, কাজটা তো তুমি ভালো করো নাই, তোমার আব্বু তো এমনিতেই মরে গেল, তোমাদের পারিবারিক অবস্থা ভালো না, আমি জানি তুমি কি করো। আমি বললাম আমি রিক্সা চালাই। পরে বলে রিক্সা চালাও? পরে উনি কি করলো, ওনার এখান থেকে আমাকে উল্টে 2000 টাকা দিল। ওই কবিরাজে আমার কবিরাজে 2000 টাকা দিল। 2000 টাকা দিয়া পোলা পানি বলতেছে ওরা বাড়িতে দিয়ে ওর বাড়িতে দিয়া যা হওয়ার তা হয়ে গেছে, ও তো ছেড়েই দিছে, এখন এটা নিয়ে আর কথা বলে কি হবে, ওর বাড়িতে দিয়া। এই বলার পরে তখন এই পোলাপাইনগুলো আমার বাড়িতে দিয়ে গেছে। এখন বাড়িতে দিয়ে যাওয়ার পরে আমি তো তখন আমার বাড়ির মধ্যে আছি, আর এই নিয়ে আমার কোনো রকমের ইয়ে নাই, কথাবার্তা নেই, এটা আমি ভুলেই গেছি, মানে এই স্মৃতি আমার মনে নেই। আবার যে ইয়েগুলো ছিল আপনার যেই তাবিজ টুমান যেগুলো ছিল ওই খাঁচার মধ্যেগুলো সব আমার নিয়ে গেছে, মানে খাঁচাগুলো নিয়ে গেছে, কবিরাজে খাঁচাগুলো নিয়ে গেছে, আমার কাছে আর কিছুই নেই। আমি তখন বাড়ির মধ্যে পড়ে আছি, বাড়ির মধ্যে কাজ কাম করতেছি, আবারও থাকতেছি। এমন করতে করতে পরে হলো কি, আমি আপনার এই একদিন ভাড়া মারার জন্য রাতের বেলায়, এই ঘটনাটার মানে বেশ কয়েকদিন পরে একদিন রাতের বেলা আমি তখন স্টেশনে গেছিলাম। মাঝে মাঝে আমি রাতের বেলা স্টেশনে যাইতাম, কারণ স্টেশন থেকে মাঝে মাঝে যাত্রী পাইতাম। রাতের বেলা ওই যে ঢাকার যাত্রীরা আসতো, 1-2টা ভাড়া পাইলে মোটামুটি ভালো ভাড়া পাওয়া যেত, রাতের বেলায় ভাড়া বা ডাবল পাইতাম। তো এই পরিকল্পনা করে আমি তখন ওইখানে গিয়ে দাঁড়াইছি, আমার রিক্সাটা নিয়ে দাঁড়াইছি। পরে একজন আসছে, মানে ভাড়া একটা পাইছি, পাওয়ার পরে ওই ভাড়াটারে নিয়ে মানে এই ভাড়াটিরে নিয়ে আমি তখন মানে রওনা দিলাম, যে এই তখন রওনা দিছি, যাইতেছি মানে বয়স্ক একজন মহিলা, মানে মহিলা সাথে একটা ব্যাগ আছে, ব্যাগটার সাথে একটা বয়স্ক মহিলা, রওনা দিছি। মানে মহিলার আমি পাইছি, পাই মহিলারে নিয়ে আমি তখন রওনা দিছি। রওনা দেওয়ার পরে এই মহিলা করলো কি, আমারে এক বাড়ির ঠিকানা দিল, গ্রামের ঠিকানা দিল, ওই গ্রামে ঢুকছি। ওই গ্রামে ঢুকার পরে মহিলা কি করলো, বাড়ির মধ্যে ঢুকছে। তা আমার ভাড়াটারা দেয় নেই, বলে আমি একটু বাড়ি থেকে আসতেছি, আমার ব্যাগটা থাকুক, মানে গ্রামের ভিতরে একটা বাড়ির মধ্যে ঢুকছে, ঢুকে এসে আবার বেরিয়ে আসছে। বেরিয়ে এসে আমার বলতেছে আমি তো আসছিলাম আমার মেয়ের বাড়িতে, এখন আমার মেয়ে তো নাই, আমার মেয়ে বলে তার ননদের বাড়িতে বেড়াইতে গেছে, এখন আমার মেয়ের ঘরে তো তালা মারা, আমি তো এখানে থাকতে পারবো না, তোমাদের এখানে কি কোনো হোটেল আছে, আবাসিক হোটেল আছে? মহিলা শুদ্ধ ভাষায় কথা বলে, বয়স্ক মহিলা, একদম বয়স্ক। আমি বললাম যে না, আমাদের এদিকে কোনো আবাসিক হোটেল নাই, আমাদের এদিকে কোনো আবাসিক হোটেল নাই, আমি আবাসিক হোটেল কই পাবো? পরে বলতেছে যে কোনো আবাসিক হোটেল নাই এখানে। আমি বললাম না। বলে তাহলে আমি রাতে থাকবো কই? আমারে বলতেছে। আমি বললাম আমি কি করে বলবো, তবে আমার বাড়ি আছে এখান থেকে মেলা দূরে, আপনি কি আমার বাড়িতে থাকবেন? যেহেতু বয়স্ক মহিলা, আমার দাদির মতো বয়স, তাই আমার মায়া লাগছে, এই জন্য আমি তখন আর এই কথাটা বলছি। তো মহিলা আমারে বলে তাহলে তো ভালোই হয়, আজকে রাতটা আমি তোমার বাড়িতে কাটাই দিই, তা তোমার বাড়িতে নিয়ে চলো। পরে রাত্রে গভীর রাতে পরে মহিলারে নিয়ে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে মারে তখন ডাকছি, মারে বললাম যে মা এই ঘটনা। মা তখন মহিলাটারে খুব মানে ইয়ে করে ঘরের মধ্যে নিয়ে গেল, আমাদের ঘরে নিয়ে গেছে। এবং ঘরে নিয়ে যাওয়ার পরে মহিলা খুব সুন্দর করে আমার আম্মুর সাথে কথাবার্তা বলতেছে, ভালো করে। রাতের বেলা দেখলাম দুজনেই খুব গল্প করতেছে, আমি আবার ঘুমিয়ে গেছি, রিক্সাটা রাইখা আমি ঘুমিয়ে গেছি। এখন ঘুম থেকে উঠার পরে সকালবেলা দেখলাম আমার আম্মা পিঠা বানাইতেছে, মহিলা বসে বসে পিঠা খাচ্ছে। আমার পরনে ছিল একটা লুঙ্গি আর একটা সেন্টু গেঞ্জি, সাদা একটা গেঞ্জি। এবং আমিও তখন মায়ের কাছ থেকে পিঠা নিয়ে আমিও 1-2টা কামড় পিঠা খাচ্ছি। এমন সময় মহিলা আমার শরীরের দিকে তাকালো, দেখলাম আমার গলার মধ্যে তাবিজ, আমার হাতে তাবিজ। মহিলা আমারে বলতেছে এই তাবিজ কেন তোমার হাতে? আমার বলে। আমি বললাম আমাদের একটু সমস্যা আছে পারিবারিক, এই জন্য। বলে তাবিজ খোলো। পরে মহিলা আমারে বলতেছেন তাবিজ পরা শিরিক, তাবিজ পরা হারাম, তাবিজ পরা ভালো না, তাবিজ খোলো। আমার আম্মা বলেন আমার ছেলেটার একটা সমস্যা আছে, কালকে রাতে তো আপনার বলছি এই সমস্যা। আমার সামনে আমার আম্মা বলতেছে, মহিলা বলে কালকে রাতে আপনার ছেলের সমস্যা আরো মানে 10 বছর হয়ে গেছে, আপনার ছেলের কিছু হয় নাই, এখন হবে? আরে কিছুই হবে না তো, তাবিজ খোলেন। মানে মহিলা ধমকায় ধমকায় তখন আমার এই তাবিজগুলো খুলে ফেলো, মানে হাতে তাবিজটা, কোমরের তাবিজটা সে নিজেই খুলছে, মানে নিজেই সে আমার তাবিজ তোমাগুলো টাইনে টুনে খুলে ফেলো। তা আমিও অবাক হয়ে দেখলাম যে আমার আম্মা কিন্তু মহিলার কিছুই বলে না। এই যে মহিলা আমার শরীরে হাত দিয়ে আমার তাবিজ খুলে ফেলতেছে, আমার তো একটু রাগ হওয়ার কথা বা মহিলার সাথে একটু গরম হওয়ার কথা। আমার আম্মা দিকে মহিলার সাথে কোনো গরমও হয় না, কিছু বলেও না। মহিলা তার মতো করে টেনে হিসড়ে তাবিজগুলো সবকিছু খুলে ফেলো। আর তাবিজগুলো খুলে মহিলা তাবিজগুলো ফালাই দিল, মানে তাবিজগুলো আমার সামনে কি করলো, আপনার পুকুরে ফালাই দিছে।
দেওয়ার পরে এই দিনই মহিলা তখন দুপুরবেলা খাওয়া দাওয়া করছে আমার ঘরে। খাওয়া দাওয়া করে আমার আম্মা বলতেছে মহিলা ওনারে দিয়ে আয়। আমি বললাম আপনার কই দিয়ে আসবো, আপনার মেয়ের বাড়িতে? বললেন আমি আর মেয়ের বাড়িতে যাবো না, আমি ঢাকায় চলে যাবো, আমার বাস স্ট্যান্ডে নামাই দিয়ে আসো। এইটাই বলছে, আমার বাস স্ট্যান্ডে নামাই দিয়ে আসো। পরে আমি তার বাস স্ট্যান্ডে আনছি, বাস স্ট্যান্ডে আইনা আমি তার বাস স্ট্যান্ডে নামাই দিছি। সে আমার 500 টাকাও দিছে। তা আমি এটা নিতে চাই না, আমি বলছি আমার লাগবো না, আপনি আমার বাড়িতে ছিলেন ভালো কথা, টাকা লাগবো না। না, সে আমার জোর করে 500 টাকা আমার পকেটে ঢুকিয়ে দিছে। তো তার কাছ থেকে 500 টাকা নিয়ে পরে দুপুরের পরে তখন আপনার প্রায় 3টে সাড়ে 3টার মতো বাজে এরকম সময় হবে। আমি তখন রিক্সাটা নিয়ে বাড়ির দিকে আবার রওনা দিছি। তো বাজার থেকে বাড়ির দিকে রওনা দিছি এবং বাড়ির দিকে রওনা দিতেছি, আমি রিক্সা চালাইতেছি, ভাই আমার পথে শেষ হয় না। আমার চিনা রাস্তা, মানে এক রাস্তা দিয়ে যাইতেছি, আবার দেখি পুনরায় ওই রাস্তায় আসতেছে, আবার এই রাস্তা দিয়ে যেতেছি, আবার এই রাস্তায় আসতেছে। আস্তে আমি খুব ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্ত হয়ে যাওয়ার পরে আমি তখন কি করলাম, মানে রিক্সা থেকে নামলাম। কি হয়েছে, রাস্তা শেষ হয় না কেন? এবং রিক্সা থেকে নামার পরে এইটুকু আমার মনে আছে, আমি রিক্সা থেকে নামছি, নেমে বসছি, এখানে আমি জ্ঞান হারাই ফেলি। আমার আর স্মৃতিশক্তি নেই, জ্ঞান হারাই ফেলি। এবং আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি আমার একটা গাছের সাথে বেঁধে রাখছে, আমার হাত বাঁধা একটা গাছের সাথে, অনেক বড় একটা গাছ, এখানে কোনো মানুষজন নাই, কেউ নেই। এবং এই গাছ বাঁধা অবস্থায় তখন ওই বুড়িটা আমার সামনে আসছে, যে বুড়িটারে আমি নামাই দিছি, আমাদের বাড়িতে ছিল বুড়িটা, মানে বুড়ি রূপে আসছে আর কি আমার সামনে। আসার পরে ভাই আমি এই মানে আমার এই স্মৃতি কখনো আমি ভুলতে পারবো না। এরকম বিভৎস চেহারা আমি আমার জীবনও দেখি নাই। দুইটা চোখ একেবারে রক্তবর্ণ হয়ে আছে, মারাত্মকভাবে দুইটা চোখ দিয়ে আমার দিকে তাকায় আছে, মানে চোখের দিকে তাকায়, মানে আমি আমার জ্ঞান হারিয়ে ফেলবো। এবার আমারে বলতেছে তুই আমার স্বামীরে মারছস, তোরে বহুত কষ্টে পাইছি, তুই আমার স্বামীরে মারছস, তোরে বহুত কষ্টে পাইছি। আমি বললাম আপনি আমার বাড়িতে ছিলেন, আমার বাড়িতে আমি আপনারে খাওয়াইছি, রাখছি, পড়াইছি, আর আপনি আমার এখানে কোথায় না বাইধা রাখলেন। পরে আমার বলে তোর বাড়িতে আমি যাই না, তোর বাড়িতে আমি এক তান্ত্রিক মহিলারে পাঠাইছি, ওই মহিলা গিয়া তোর তাবিজ খুলছে। আমি তোর পিছনে আজকে বহু বছর ঘুরতেছি, তোরে ধরতে পারতেছি না, এই তাবিজের জন্য তোরে ধরতে পারি না। আজকে তোরে ধরছি, আজকে তোরা আমি মেরে ফেলবো, তোরা আমি আজকে আনছি। পরে আমি তখন বুঝতে পারতেছি না যে আমার এগুলো কী বলতেছে। আমি বললাম দেখেন আমাদের মারলে কি আপনার লাভ আছে? তখন আমার মনে হয়েছে যে ওই সাপের কথা, আমি সাপ পিটাই মেরে ফেলছি। আমি বললাম আমার মাও বলছে আমি আপনার স্বামীর মেরে ফেলছি, এটা সত্য কথা, কিন্তু দেখেন আমি তো এটা আপনার স্বামী জানতাম না, আমি তো নর্মালি সাপ মনে করে মেরে ফেলছি। বলে তুই তো ওই দিনে মরে যেতি, তো আমি ওই দিনে মেরে ফেলতাম, শুধুমাত্র আজান দেওয়ার কারণে আমি তোরে ছেড়ে দিছি, নাহলে তো সেদিনই আমি তোর ওই কাদা মক্কল জমিতে আমি তোরে আমি ওইখানেই ডুবে তোরে মেরে ফেলতাম। পরে আমি বললাম যে দেখেন আমি তো অন্যায় করছি, এখন আপনি যদি আমাকে মেরে ফেলে আপনার মনের জ্বালা মিটে দেন, আপনি আমার মাইরে ফেলেন। এবং এরকমের মাঝে এই মহিলা তখন একটা পাথরের মতো, মানে বিশাল একটা পাথর, অনেক বড় একটা পাথর, আমি যেটা আমার নিজের চোখে দেখা, এগুলো আমি কোনো কল্পনাও দেখি নাই, কোনো স্বপ্ন দেখি নাই, বাস্তব একটা পাথর নিচে, বিশাল একটা পাথর, এই পাথরটা আমার মাথায় বাড়ি মারবো, পাথর দিয়ে বাড়ি মেরে আমাকে মেরে ফেলবে। পাথরটা হাতে নেওয়ার পরে মহিলার পিছন থেকে দুইটা লোকে ডাক দিছে ওই জায়গাটার মধ্যে, এবং এই জায়গায় কোনো মানুষ নাই, একদম নিরবিচ্ছিন্ন একটা জায়গায়, একটা গাছ আছে, গাছের নিচে বেঁধে রাখছে। দুইটা লোকে ডাক দিছে এবং দুইটা লোকে পাঞ্জাবি পরা দুইটা লোকে। তখন এখানে কিন্তু একদম আলো নাই, আবার অন্ধকারও না, মানে আলো অন্ধকারের মাঝে আপনার মাগরিবের সময় হলে যেরকম হয় না, এরকম একটা সময়, মানে অন্ধকার হচ্ছে না, আমি কিন্তু চন্দ্র সূর্য কিছুই দেখতে পাচ্ছি না। ওই দুইটা লোকে ডাক দিছে, ডাক দেওয়ার পরে মহিলাটা ডাইকে নিছে, ওইদিকে ডাইকে নেওয়ার পরে মহিলাটা রাইখে ওইদিকে গেছে, বয়স্ক মহিলা। এবং যাওয়ার পরে ওই মহিলার সাথে তখন এই দুইটা লোকে কথা বলতেছে, মহিলার সাথে তর্ক করতেছে, মহিলাও খুব তর্ক করতেছে, অনেক তর্ক করতেছে, যে মহিলাও তর্ক করে, এরাও তর্ক করে, মানে দুজনের মাঝে অনেক তর্কাতর্কি। একটা পর্যায়ে এই দুইটা লোকে তখন মহিলার দিকে মারতেছে ওই জায়গার মধ্যে, মানে হাতাহাতি হইতেছে, এবং মহিলার তখন ধাক্কা এখান থেকে বিদায় করতেছে, মহিলা চলে গেছে, মানে মহিলা হেঁটে চলে গেছে রাস্তা দিয়ে। এবং দুইটা লোক আমার কাছে আসছে, ওদের মুখও ঢাকা, মানে সাদা পাঞ্জাবি পরে আসছে, মুখ ঢাকা, আমার হাতের বাঁধনটা ছেড়ে দিছে, ছেড়ে দিয়া বলে মানে এইভাবে ছাড়ছে, হাতের বাঁধনটা ছাড়ছে, ছেড়ে বলে তুমি আমাদের জীবন বাঁচাইছো, তা তোমার জীবন আমি বাঁচাই দিলাম, মানে তুমি আমাদের জীবন বাঁচাইছো, এই জন্য তোমার জীবনও বাঁচাই দিলাম, এই কথাটাই শুধু বলছে। বলার পরে আমার আর কোনো কিছু খেয়াল নাই, এটা বলার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি ওই জায়গায়। এরপরে আমি দেখি আমার যখন জ্ঞান আসছে, আমি ওই আমার এই রিক্সার পাশে আমি বসে আছি, তখন অনেক রাত, গভীর রাত, আপনার প্রায় আপনার মানে মনে হয়েছে না একেবারে গভীর রাত, কোনো মানুষ নেই রিক্সার পাশে আমার, মানে আমি হঠাৎ দেখি যে আমি রিক্সার পাশে বসে আছি। রিক্সাটা ফালায় তখন দিলাম দৌড়, মানে ওই রিক্সা ওই জায়গায় রয়েছে, দিলাম দৌড়াইতে এক বাড়ির মধ্যে যেয়ে পড়ছি, এক বাড়ির মধ্যে ঢুকছি, ঢুকে দিলাম চিৎকার দেওয়ার পর ওরা বাইরেছে, ওরা মনে করছে আমার রিক্সা বা আমি ডাকাতি হয়েছি রাস্তার মধ্যে, এই জন্য ওরা বাইরেছে। আমার শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বেরিয়ে আছে, এবং মানে বিভিন্ন শরীর থেকে রক্ত বেরিয়ে আছে, খুব খারাপ একটা অবস্থা।
পরে আমারে বলতেছে, কি সে ভাই, আপনাকে ডাকাতে ধরছে, আপনাকে ডাকাতে ধরছে আমারে বলে। আমি বলি, মা গো আমার একটু পানি দেন, আমার একটু পানি দেন। পরে পানি দিলে, আমি পানিটা খেলাম। আমি বললাম যে আমার বাড়ি অমুক গ্রামে, আমারে রাতটা অন্তত আপনাদের বাড়িতে রাখেন, আমারে দিনের বেলা আমার মায়ের খবর দেন। পরে এরা আমার ঘরের ভিতরে রাখলে, ওরা মনে করছে ডাকাতি হয়েছে, মানে ওরা ভাবছে যে হয়তো ডাকাতি হয়েছে, এবং ডাকাতি হওয়ার কারণে আমার এরকম সমস্যাটা হয়েছে, মানে আমার এরকম সমস্যাটা হয়েছে। এবার হলো কি, আমার তখন মা আসছে, মা এসে আমার কাছে। মা আসার পরে, মা তখন এসে আমারে এইখান থেকে, মা আসছে, আরো 2-3 জন আসছে, খবর দিচ্ছে বাড়িতে। ওরা এসে আমার এখান থেকে আমার রিক্সার সময় আমার বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে এই 3-4 দিনের মধ্যে আবার এসে আমার তাবিজ পড়াইছে, আবার আমার হাতে পায়ে তাবিজ পড়াইছে। মোটামুটি মা তখন, আমি বলছি যে মা এই মহিলা এগুলো এগুলো করছে, মহিলা জিনের থেকে, জিনেই মহিলারা পাঠাইছে, মহিলা এসে আমার শরীর থেকে তাবিজ খুলে নিয়ে গেছে, এই মহিলা ভালো না, মহিলা খারাপ। পরে আমার মা আবার নতুন করে তাবিজ আনছে, তাবিজ এনে আমার পড়াইছে। এরকম করেই তখন সময়গুলো কাটতেছে। তখন আমার পরিবারে প্রচণ্ড রকমের অভাব। আমার কাছে মনে হলো যে আমি কোনো কাজ করতে পারি না, কোনো কাজ করতে গেলে আমি বিপদে পড়ি, আমার এমনি মারে অমনে মারে। আমি যেহেতু মানে জিনের, মানে ওই মহিলার অতই ক্ষতি করছি, মানে ওই মহিলার নাম ছিল আপনার হীরামতি, মানে মহিলা বলছে তার নাম হীরামতি। তো হীরামতি মহিলার যেহেতু আমি এতই ক্ষতি করছি, মানে আমার কাছে কেন জানি মনে হয়, মানে সত্যি যে কথাটা আপনাকে বলে, আমার মনে হচ্ছে যে মহিলা আমাকে মেরে ফেলক। ভাই ভাইয়ের মতো করে চলে গেল, বাবা বাবার মতো মরে গেল, বড় ভাইও মরে গেল। আমি মায়ের নিয়ে পড়ছি একটা জ্বালায়, আর কোনো কাজ করতে পারি না। কোথাও গেলে একটার পর একটা বিপদের শরণাপন্ন হই। একদিন রাতে নিজের উপর নিজে রাগ করে তাবিজগুলো খুলে ফেলি। আমি জানি না যে কেন আমার এতটা রাগ হয়, বা কেন আমি কিসের কারণে আমি তাবিজ খুলে ফেলি, নিজে তাবিজগুলো খুলে ফেলি। এবং তাবিজগুলো খোলার প্রায় 10 থেকে 15 মিনিটের মাথায় এই মহিলা আবার আমার সামনে, আমার ঘরের মধ্যে, এবার ডাইরেক্ট আমার ঘরে ঢুকে গেছে। আমি তাবিজগুলো খুলে জাস্ট রাখার পরে আমার ঘরে ঢুকে গেছে। আর ঢুকার পরে বলে, তোরে নিয়ে যাবো, তোর ওই সময় তারা বাঁচাইছে, তো এবার তোর কেউ বাঁচাইতে পারবে না। আমি বলি, ঠিক আছে, নিয়ে যান। এই নিয়ে যান বলতে, এই আমার ধরে এখান থেকে আবার নিয়ে গেছে, এই ঘর থেকে আবার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওই যেরকম একটা জায়গা, ওই জায়গার মধ্যে নিয়ে গেছে, নিয়ে আমার আবারও মেরে ফেলবে। আবারও তার রাগ, সেই খুব ভাবে এরকম অনেক কিছু করতেছে, মেরে ফেলবে, তো ঠিক আছে, মেরে ফেলেন, আমিও মরার জন্য প্রস্তুত। যেহেতু আমি আপনার স্বামীর মারছি, আপনি আমার মারেন। আপনি আমার বলে, তোরা আমি কি শাস্তি দিব, তোরা, মানে মহিলার ভিতরে তখন কেমন যেন একটা মায়া কাজ করতেছে, মানে আপনার হীরামতির মধ্যে। বলে, তোরা আমি মেরে ফেলবো। আমি যে আমারই মেরে ফেলে আপনার লাভ আছে। আমি তখন নিজেই বলতেছি এমনি, যেহেতু আমি আপনার স্বামীর মেরে ফেলছি, তাহলে আমি আপনার বিয়ে করবো, এরকম করেই বলতেছি। মানে এই কথাটা যে আমি কিভাবে বলে আমি নিজেও জানি না, আমার মুখ থেকে বেরিয়ে যায়, আমি যেহেতু আপনার স্বামীকে মেরে ফেলছি, তা আমি আপনার বিয়ে করবো। এটা বলার পরে মহিলা তখন আমার দিকে তাকায় আছে বরাবর করে, তুই আমার বিয়ে করবি, মানে এটা কি বললি? আমি বললাম, হ্যাঁ, আমি যদি আপনার স্বামীর মেরে ফেলছি, আমি আপনার বিয়ে করবো। বলে, আমার বয়স কত জানোস? আমি বললাম, কত? বলে, আমার 1500 বছর। আমি বললাম, আপনার 1500 বছর? তাই ঠিক আছে, আপনি যদি আমার বিয়ে করেন, তাহলে আমি ঠিক আছে, আপনি যদি আমার বিয়ে করেন, আমি আপনার বিয়ে করবো, এমনি বলতেছি। মহিলা তখন আমার বলে, তুই কি মনে করছিস, তুই কি শুরু করছিস, মানে এরকম ধমকাধমকি করার পরে সে আর আমার মারে না, মেরে আমার ওইখানে 1 সপ্তাহ মতো আটকে রাখে। খাবার দাবার দেওয়া আটকে রাখে 1 সপ্তাহ আমার সাথে ওইখানে। তার অনেক ধমকাধমকি, কথা কাটাকাটি, অনেক কিছু। এবং সপ্তাহখানিক পরে সে আমার তখন আবার বাড়িতে এনে দিয়ে যায়। এবং বাড়িতে এনে দেওয়ার পর আমার মা তো আমার পাওয়ার পরে প্রচুর চিল্লাইতে আসছে যে আমি কই চলে গেছি, 1 সপ্তাহ কোথায় ছিলাম। মা আমার ধরে কান্নাকাটি করে, সবাই ধরে কান্নাকাটি করে। এরপর আমি মহিলারে দেখতাম স্বপ্নে আসতো আমার কাছে, আইসা আমার বলতো, মানে ভালো হয়ে গেছে তখন আমার সাথে, এবং ভালো হয়ে গেছে, এবং ভালো হইতেই আমার একটা সময় বলতেছে, তুই কবিরাজি করবি? আমারে বলে, তুই কবিরাজি করবি? আমারে বলে। আমি বললাম যে না, আমি কবিরাজি করবো না। বলে, কবিরাজি কর, আমি তোর অভাব অনটন কাটাই দিব, তোর অভাব অনটন আমি আর রাখবো না, তোরে আমি অভাবে রাখবো না, তুই কবিরাজি কর, আমি তোরে আমি হেল্প করবো, সাহায্য করবো, কিন্তু তুই আমার বিয়ে করতে হবে, আমারে বলে। আমি বললাম, বিয়ে করবো, সমস্যা কি, বিয়ে করবো। তো এই কথা বলার কিছুদিন পরে সে কি করলো, একদিন রাতের বেলায় আমার ঘরে আসছে, এবং আসার সময় মানে আমার ডাকছে, ডাকার আমি দরজা খুলছে, পর আমার ঘরে ঢুকছে, সাথে আরেকটা হুজুরকে নিয়ে আসছে। নর্মালি একজন হুজুর, আমরা যেরকম মানুষের যেরকম হুজুর দেখি, এরকম হুজুর আসছে। আসার পর আমরা পায়জামা পাঞ্জাবি সেগুলো পরার জন্য আমি পড়ছি। পরার পরে হুজুর তখন আমার কলমা পড়াইতে আছে। এই মহিলা পাশে বসে আমার কলমা পড়ে, আমি কলমা পড়ি, মহিলাও পড়ে। এবং পড়ার পরে এই হুজুরটা তখন বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে ওই রাতের বেলায় আমার কি হয়েছে আমার আর কোনো খেয়াল নেই, মানে আমি জ্ঞান হারিয়ে ফেলি। ওই ঘরের মধ্যে, রুমের মধ্যে এই মহিলা আমার সাথে ছিল রাতের বেলায়। আমার মা সকালবেলা আমার যখন মানে স্মৃতিশক্তি আসে, যখন ঠিক হয়, মা আমারে বলে, সারা রাত বলে মা অনেক দরজা তাকাইছে, আমি নাকি শুধু বলছি দরজা তাকাইও না, আমার ভালো লাগতেছে না, আমি ঘুমাইতে আসি। কিন্তু আমি সকালবেলা শরীর নাড়াইতে পারি না, আমার শরীর এত পরিমাণের ব্যথা হয়ে গেছে। আর আম্মা বলেছে, আম্মা দারুণ এক সুগন্ধি ঘ্রাণ পাইছে।
অনেক জ্ঞান পাইছি। এবং এরপরে রাতের বেলায় মাঝে মাঝে এই হীরামতি আমার কাছে আসতো। তো সত্যি কথা বলতে আমি ওনারা এরপরে আর বয়স্ক রূপে দেখি নাই। যখন ওনার সাথে আমার বিয়ে হয়, বিয়ে পড়ায়, এবং এরপর উনি আমার কাছে আসলে আমি ওনাকে মানে আপনার একটা যুবতী রূপে দেখতাম। একটা নর্মালি একটা যুবতীর যে রূপটা হয় ওই রূপে আমার কাছে আসতো, আমার সাথে থাকতো, আমার সাথে রাত্রি যাপন করতো। এবং বিস্তারিত হয়তো অনেক কিছুই বলার নিষেধ, তাই বলতে পারি না, তো অনেক কিছু তার সাথে আমার হইতো। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে সে আমার কবিরাজি করার অনুমতি দিল। আমাকে বলে তুমি কবিরাজি করো, মানুষের চিকিৎসা করো। এরপরে আমি কবিরাজি পেশায় নামছি, এবং নামার পর আমি মানুষের চিকিৎসা করি। আজকে প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে, প্রায় 16-17 বছরের কাছাকাছি আমি কবিরাজি করতেছি। এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ বিভিন্ন ধরনের মানুষের আমি বিভিন্ন সমস্যার সমাধান করছি।